আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এই যে টপিকটা রয়েছে এই টপিকের অষ্টম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা সম্পূর্ণ বইটাই অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন, অনলাইন ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটাই শেষ করানো হচ্ছে। সো আপনাদের যাদের এই সম্পূর্ণ বইটা আমাদের কাছে পড়ার সম্পূর্ণ বইটাই পড়ার প্রয়োজন রয়েছে তারা আমাদের কাছে যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আর আপনাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও এই লাইভটা শেয়ার করে দিতে পারেন যেন তারাও এই লাইভটা দেখে উপকৃত হতে পারে। এবং আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন ইনশাল্লাহ। আমাদের ব্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের যতগুলো ফ্যাসিলিটিস প্রয়োজন সবগুলো ফ্যাসিলিটিস প্রোভাইড করা হবে। তো ঠিক আছে, আমরা এখন আমাদের মেইন ক্লাসে চলে আসি। আমাদের ক্লাসে একদমই আলোচনা করব ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আর সেই সাথে জাবেদাগুলো। তো ঠিক আছে, আমি একটু জাস্ট আরেকটা শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপে, তারপরে আমি আপনাদের মেইন ক্লাসটা শুরু করে নিচ্ছি। ঠিক আছে, আমরা একদম প্রথম থেকে বেসিক লেভেল থেকে আপনাদের শেখানো শুরু করব ইনশাল্লাহ, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। একটু ওয়েট করেন। এটা তো আমার আচ্ছা ঠিক আছে, আমাদের শেয়ার করা শেষ। এখন আমরা মেইন ক্লাসে আসছি। তো আজকে আমরা এখানকার যে প্রবলেমটা আলোচনা করব এটা হচ্ছে 11 নাম্বার প্রবলেম। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2016 এবং অ্যাকাউন্টিং 2017 সালে এই সেম কোশ্চেনটাই আপনাদের করা হয়েছিল। অর্থাৎ এই প্রশ্নটা ইতিমধ্যেই দুইবার আসছিল। এখানে বলা হয়েছে দ্য ক্যাশ বুক অফ নিহাত অ্যান্ড সন্স অথবা সাদিয়া অ্যান্ড সন্স শোড। সাদিয়া অ্যান্ড সন্সের ক্যাশ বুক দেওয়া আছে, এ ব্যাংক ব্যালেন্স টাকা, যেখানে ব্যাংকে টাকা আছে 40,000 টাকা। সো আমরা আর প্রশ্নটা পড়বো না, আমরা সরাসরি রিকোয়ারমেন্টটাতে দেখি আমাদের কি প্রশ্ন করা হয়েছে। তো রিকোয়ারমেন্টে বলছে 1 নম্বরে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এই সময়ের জন্য করতে হবে, শোয়িং কারেক্ট ব্যালেন্স ইন বোথ সাইড অফ বুকস। ঠিক আছে, তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা শুরু করি। তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 11 নম্বর সমস্যা। যেহেতু আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করতে বলছে, তাই আমরা এখানে রিকোয়ারমেন্ট এ দিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করি। তো আমরা জানি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হয়, শুরুটা দিতে হয় ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে। তাহলে এখানে সাদিয়া অ্যান্ড সন্স এটা হচ্ছে কোম্পানির নাম, তাহলে কোম্পানির নাম দিয়ে শুরু করি আমরা, SADIA সাদিয়া অ্যান্ড সন্স, SONS সাদিয়া অ্যান্ড সন্স। কি বের করবো আমরা? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে সেটাই আমরা এখানে লিখবো, BANK ব্যাংক রিকনসিলিয়েশন, RECONCILIATION ব্যাংক রিকনসিলিয়েশন, STATEMENT ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কোন সময়ের জন্য এখানে বলছে? সময়টা দিয়ে দিয়েছে ফর দ্য মান্থ অফ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসের। তাহলে লিখবো ফর দ্য মান্থ MONTH মান্থ অফ জুন, JUNE জুন 30 কোন সালের জন্য? 2013 সালের জন্য। তাহলে প্রথমে আমরা কি করে ফেললাম? টাইটেল লিখে ফেললাম। টাইটেল লেখার পর এখন আমাদের কি করার পালা? ছক আঁকার পালা বা ছক টেনে দেওয়ার পালা। চলুন তাহলে আমরা একটু ছকটা টেনে দিই। ছকটা খুবই ইজি, এভাবে আপনারা সুন্দর করে একটা রো দিয়ে দিবেন আর নিচে আপনারা ক্লোজ করে দিবেন, দিয়ে এটাকে অর্ধেক অর্ধেক করে দিবেন। প্রথম অংশটা এই পাশে একটা টাকার অ্যামাউন্ট লিখবেন, এই পাশে এটাকে অর্ধেক করে দিবেন, এরপরে এই পাশে একটা টাকার অ্যামাউন্ট লিখবেন, শেষ। এইটাই হচ্ছে আপনাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ছক। তো আশা করা যায় ছকটা আপনারা পারবেন, খুবই ইজি। এখন এই পাশে প্রথমে লিখতে হয় যে পাসবুক, PASS পাসবুক, BOOK। এই পাসবুক মানে হচ্ছে ব্যাংকের হিসাব, হ্যাঁ। আর এই পাশে লিখবো আমরা ক্যাশ বুক, CASS ক্যাশ বুক, এটা হচ্ছে আমাদের পার্সোনাল হিসাব, টাকা। তো আমি আপনাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শুরু করার পূর্বে একটু ধারণা দিই যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা আসলে কি। এটা হচ্ছে, মনে করেন আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন। সো ব্যাংকের অ্যাকাউন্টে আপনার কত টাকা আছে, ব্যাংক বলতেছে এত টাকা আছে, আপনার হিসাবে এত টাকা আছে।
বা মনে করেন উদাহরণস্বরূপ আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খোলার পর আপনি হিসাব কিতাব করে দেখছেন মানে ক্যাশ বুকে আপনার বইয়ে যে আপনার ব্যাংকে 10,000 টাকা আছে, কিন্তু ব্যাংক হিসাব কিতাব করে দেখতেছে আপনার অ্যাকাউন্টে হচ্ছে টাকা আছে 8,000, অর্থাৎ 2,000 টাকা গোলমাল লাগছে। এই যে গোলমালটা আছে এটাকে সমাধান করার যে নিয়মটা সেটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো উভয় পাশে আমরা পাসবুক ক্যাশ বুক লিখে দিচ্ছি। এই ক্যাশ বুকের পাশে এই পাশে কিন্তু হচ্ছে আপনারা ডিপোজিটরস বুকও লিখতে পারেন। হ্যাঁ, এখানে পাসবুকের জায়গায় ব্যাংক বুকও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, লিখলেই হলো একটা। ঠিক আছে, তাহলে শুরু করব আমরা ব্যালেন্স বিডি দিয়ে, মানে প্রারম্ভিক ব্যালেন্স দিয়ে। BALANC ব্যালেন্স বিডি, এটা হচ্ছে পাসবুকের ক্ষেত্রেও আর হচ্ছে ক্যাশ বুকের ক্ষেত্রেও BALANC ব্যালেন্স বিডি দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, এখন কিছু টাকা রয়েছে যেগুলো ব্যাংকের অ্যাকাউন্টে পুনরায় যোগ করা হবে, এগুলোকে অ্যাড লিখে দেবো। কিছু টাকা আমাদের ক্যাশের অ্যাকাউন্টেও যোগ করা হবে, এটা এখানে ক্যাশের এখানে অ্যাড লিখে দিচ্ছি। আর কিছু টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দেওয়া হবে, এটা আমরা এখানে লেস করে দিচ্ছি, আনুমানিক 3টা এন্ট্রি এখানে রেখে দিচ্ছি। আবার কিছু টাকা আমাদের ক্যাশ বই থেকেও কমিয়ে ফেলা হবে, এটাকে আমরা লেস লিখে দিচ্ছি, তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা প্রশ্নটা পড়ে দেখি যে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে। তো প্রশ্নে আমরা দেখতেছি দ্য ক্যাশ বুক অফ নিশাত অ্যান্ড সন্স, নিশাত অ্যান্ড সন্সের ক্যাশ বুক দেওয়া আছে, শো এ ব্যাংক ব্যালেন্স টাকা 40,000, যেটা দেখা যাচ্ছে যে ক্যাশ বুকে দেখা যাচ্ছে যে আমাদের কত হাজার টাকা রয়েছে, 40,000 টাকা রয়েছে। ব্যাংক ব্যালেন্স সরি ব্যাংক তাদের ক্যাশ বুক হিসেবে ব্যাংক ব্যালেন্সে আছে কত হাজার টাকা, 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেখা দিতে হবে। আচ্ছা, এরপরে বলছে এত হোয়াইল দ্য ব্যাংক পাসবুক হ্যাড এ ব্যালেন্স টাকা 33,100। তাহলে এখানে আমাদের হচ্ছে ক্যাশ বুকে দেখাচ্ছে 40,000 এবং ব্যাংকের বইয়ে দেখাচ্ছে 33,100 টাকা। তাহলে আমরা ব্যাংকের বইয়ে এখানে লিখবো 33,100 টাকা, এটা ব্যাংকে দেখাচ্ছে, আমাদের ক্যাশের বইয়ে দেখা যাচ্ছে 40,000 টাকা। তার মানে ঘটনাটা বুঝতে পারছেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ম্যানেজার বলতেছে যে আপনার অ্যাকাউন্টে 33,100 টাকা আছে, কিন্তু আমাদের হিসেবে আবার 40,000 টাকা আছে। তাহলে এই যে গরমিলটা এটাকেই আমরা সমাধান করব। এখন এই সমাধানের মাধ্যমেই আমরা কি করতে পারবো, এই অঙ্কের সমাধান করতে পারবো। আমি আবার ছোট ছোট করে ভেঙে ভেঙে আপনাকে অর্থটা পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে বলছে দ্য ক্যাশ বুক অফ নিশাত অ্যান্ড সন্স, নিশাত অ্যান্ড সন্সের ক্যাশ বুকে টাকা আছে শোড এ ব্যাংক ব্যালেন্স, মানে তাদের ক্যাশ বুক হিসেবে ব্যাংক ব্যালেন্সে টাকা আছে 40,000 টাকা অন এত তারিখে। ঠিক আছে, হোয়াইল যেখানে ইস ব্যাংক পাসবুক হ্যাড ইজ ব্যালেন্স, যেখানে ব্যাংকের পাসবইয়ে দেখা যাচ্ছে যে টাকা আছে কত 33,100 টাকা। তাহলে ব্যাংকে টাকা আছে 33,100, আমাদের হিসাবে ব্যাংকের অ্যাকাউন্ট আছে 40,000 টাকা। দ্য ফ্লোয়িং ফ্যাক্ট আর অ্যাসার্টেন, প্রদত্ত তথ্যগুলো কি হয়েছে, সংগঠিত হয়েছে, প্রদত্ত কার্যক্রমগুলো সংগঠিত হয়েছে ফর দ্য ডিফারেন্স, এই পার্থক্যগুলো প্রদত্ত কারণে এই নিচের কারণগুলোর জন্য সংগঠিত হয়েছে। এক নম্বরে কি জুন 30 জুনে কি করছে 2013 সালে টোটাল ক্যাশ রিসিভ, টোটাল ক্যাশ রিসিভ করেছে 10,500 টাকা, ওয়াজ ব্যাংকড বাট ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, কিন্তু তার অ্যাকাউন্টের জন্য ক্রেডিট করা হয়েছে অন দ্য ফ্লোয়িং ডে, মানে পরবর্তী সময়। তাহলে এই টাকাটা কি করা হয়নি, মানে তোলা হয়নি, ক্যাশ রিসিভ করে ফেলছে ব্যাংক, কিন্তু এই টাকাটা আমাদের উঠায়নি, এটা পরবর্তী সময়ে উঠাইছে। তো চলতি সময় যেহেতু উঠায়নি, তার মানে আমাদের টাকাটা ব্যাংকে অ্যাটাচড হয়নি, অর্থাৎ ব্যাংক আমাদের হয়ে নগদ টাকা রিসিভ করছে কত হাজার টাকা, 10,500 টাকা, কিন্তু সেটা লেখেনি। তার মানে ব্যাংকে কি আমাদের আরো ব্যালেন্স বেড়ে যাবে না? ব্যাংকে যদি ব্যালেন্স বেড়ে যায় তাহলে আমরা লিখবো ক্যাশ, তাহলে এখানে কি লিখবো, ক্যাশ রিসিপ্ট, CASH, ক্যাশ কালেক্ট নাকি রিসিপ্ট আছে, ক্যাশ রিসিপ্ট আছে, RECIPT, ক্যাশ রিসিভ করছে কত 10,500 টাকা, এটা তারা লেখেনি, পরবর্তী সময়ে তুলবে। তো পরবর্তী সময়ে তুলবে মানে তুলে দিতে হবে আমাদের, ঠিক আছে, তাহলে না সমান হবে, নাহলে অ্যামাউন্টগুলো সমান হবে না। এর পরবর্তীতে বলছে দ্য ব্যাংক হ্যাজ চার্জড সুমন অ্যান্ড সন্স অ্যাকাউন্ট ফর অ্যানাদার পার্টি চেক 1,600 টাকা। ব্যাংক আবার কি করছে, সুমন অ্যানাদার ওই কোম্পানির থেকে 1,600 টাকা আবার সংগ্রহ করছে ইন ইরোর অফ জুন 25 অ্যান্ড হ্যাড রেকটিফাইড, এটা ভুলক্রমে তুলেনি জুন 25-এ, নট দ্য ইরোর আনটিল জুলাই 5, অর্থাৎ এটা আবার পরবর্তী 5 তারিখে দিয়ে দেওয়া হয়েছে তুলি, কিন্তু আগের মাসে আমাদের এই হিসাবটা করা হয়নি। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে আরও কি করা হয়েছে, সুমন অ্যান্ড সন্সের কাছ থেকে টাকা দেওয়া হয়েছে 1,600 টাকা, কিন্তু আমরা এই টাকাটা কি করিনি, ব্যাংক এই টাকাটা লেখেনি।
তাহলে আমরা লিখবো এখানে ব্যাংক এরর, BANK, ব্যাংক ERROR, ব্যাংকের ভুল। ব্যাংকে 1600 টাকা আমাদের জমা দেওয়া হয়েছে আমাদের অ্যাকাউন্টে, কিন্তু ব্যাংক উঠায়নি, আমরা উঠাই দিছি, তাহলে আমাদের মানে অ্যামাউন্টটা সেম হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আর কি বলা হয়েছে, 3 নম্বর বলছে নোট কালেক্টেড বাই দ্য ব্যাংক। ব্যাংক আবার কি করছে, নোট কালেক্ট করছে 4000 টাকা, অ্যান্ড ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, এবং ইন্টারেস্ট কালেক্ট করছে, সংগ্রহ করছে 1500 টাকা, ওয়ার নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, যেটা আমরা আমাদের ক্যাশ বুকে মানে যোগ করে দেখাইনি। অর্থাৎ ব্যাংক টাকা সংগ্রহ করে ব্যাংকে কিন্তু টাকা দেখাই দিছে, কিন্তু আমরা এটা জানিয়ে না, আমরা এটা রেকর্ডে করিনি। তার মানে আমাদের আরো টাকা, আমাদের হিসেবে আমাদের টাকা আরো কি হবে, বাড়বে। তো আমাদের টাকা যদি বাড়ে তাহলে কি হিসেবে বাড়বে, নোট কালেক্ট করছে। তো নোট কালেক্ট এখানে লিখবেন নোট, NOT, নোট কালেক্ট, COLLECTED, নোট কালেক্ট করছে কত হাজার টাকা, 4000 টাকা। সেই সাথে আরো কি কালেক্ট করছে, 1500 টাকা ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে আবার কালেক্ট করছে। তাহলে ইন্টারেস্ট রেভিনিউ কালেক্ট করছে INTRES, ইন্টারেস্ট REVINUE, ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে আবার 1500 টাকা কালেক্ট করছে, কিন্তু আমাদের ক্যাশ বই লেখা হয়নি, অর্থাৎ আমাদের টাকা আরো কি হবে, বৃদ্ধি পাবে। এরপরে বলছে 4 নম্বরে ব্যাংক চার্জ নট ইনক্লুডেড ইন ক্যাশ বুক, ব্যাংক চার্জ করছে কিন্তু এটা আমাদের ক্যাশ বুকে লেখা নাই, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমায় দিছে। তার মানে ব্যাংক যে তাদের সার্ভিস চার্জ কাটছে বা ব্যাংক চার্জ কাটছে, এটা তো আমরা জানি না, তাহলে আমাদেরও টাকা কি হয়ে যাবে, কমে যাবে। কমে গেলে আমরা লেসে লিখবো, এখানে কি লিখবো, BANK, ব্যাংক, CHARG, ব্যাংক চার্জ করছে কত হাজার, 300 টাকা। এখন 300 টাকা লেসে লিখছি না, লেস মানে হচ্ছে মাইনাস ফিগার, মাইনাস তো আমরা এখানে সরাসরি লিখতে পারবো না, তাই আমরা এখানে কি লিখে দেবো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দেবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা 300 টাকা লিখে দিয়েছি। এরপরে বলছে যে চেক আউটস্ট্যান্ডিং অন এত এত ওয়ার 6000 টাকা, বকেয়া চেক রয়েছে 6000 টাকা। তার মানে আমাদের কাছে কোনো ব্যক্তি 6000 টাকা পাবে, আমরা তাকে সরাসরি টাকা না দিয়ে একটা 6000 টাকার চেক লিখে দিয়েছি এবং বলেছি যে যান আপনি আমার অ্যাকাউন্ট থেকে 6000 টাকা ব্যাংকের কাছ থেকে নিয়ে নেন। সো এই ব্যক্তিটা কি করছে, যে আমি তো চেক লিখে দিয়েছি, আমি আমার ক্যাশ ব্যাংকে এত টাকা কমাই দিয়েছি ক্যাশ ব্যালেন্সে, ক্যাশ বুকে, কিন্তু সে এখনো আমাদের ব্যাংকে যায়নি চেক নিয়ে। কিন্তু সে যদি আমাদের ব্যাংকে চেক নিয়ে যায় তাহলে কিন্তু টাকা কি হয়ে যাবে, ওটাকে বলে টাকা হচ্ছে দিয়ে দিবে। তাহলে ব্যাংক যদি আমাদের চেকের বিপরীতে 6000 টাকা দিয়ে দেয়, তাহলে তো ব্যাংক থেকে ব্যালেন্স কমে যাবে। তাহলে আমরা এখানে চেক, CHECK, চেক, OUT, আউট, STANDING, চেক আউটস্ট্যান্ডিং হিসেবে 6000 টাকা আমাদের কমায় ফেলতে হবে ব্যাংক থেকে। কেন, কারণ ব্যাংকে যদি এই ব্যক্তি যদি চেক নিয়ে যায় তাহলে টাকা দিয়ে দিবে ব্যাংক, টাকা যদি দিয়ে দেয় তাহলে ব্যাংকের ব্যালেন্সে আমাদের টাকা কমে যাবে না, কমে গেলে এখানে 6000 টাকা কমায় দিছি মানে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিয়েছি। এরপরে বলছে NSF চেক নট সাফিসিয়েন্ট ফাউন্ড, NSF চেক মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফাউন্ড, অর্থাৎ আমরা আরেকটা চেক লিখে দিয়েছিলাম কিন্তু ওই সময় কি ছিল না, ব্যাংকে টাকা ছিল না। 2013 রিটার্ন বাই ব্যাংক, ব্যাংক এই চেকটা রিটার্ন করে দিয়েছে 6000 টাকা। তো আমাদের যদি কখনো NSF এই কথাটা উল্লেখ থাকে তাহলে NSF, তাহলে আমরা কি করব, ক্যাশ বুক থেকে মাইনাস করে দেবো, শুধু এতটুকু মনে রাখবেন, CHECK, NSF চেক। যদি অঙ্কে কখনো আমাদের NSF চেক থাকে তাহলে আমরা ক্যাশ থেকে মাইনাস করে দেবো, এটা একদম কি করবে, প্রতিবারই মুখস্থ, এটার অন্য কোনো অল্টারনেটিভ এন্ট্রি নাই। যতবারই আমাদের NSF চেকের কথা বলবে ততবারই আমরা কি করব, ক্যাশ থেকে কমাই দেব, শেষ। এরপরে আর অন্য কোনো এন্ট্রি নাই, শেষ এখান থেকে। তাহলে দুই পাশের অ্যামাউন্টগুলোই আমরা এখন কি করব, যোগ করে দেব, যোগ করে দেখব যে আমাদের সমান হয়েছে কিনা উভয় পাশে। যদি সমান হয় তাহলে হবে, যদি সমান না হয় তারপরেও সেটারও ব্যবস্থা রয়েছে। তাহলে আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে একটু যোগটা করে দেখি আমাদের সমান হয়েছে কি হয়নি। তো এই পাশে কত ছিল, 33,100 যোগ, তারপরে আছে 10,500 যোগ, তারপরে আছে 1600, মাইনাস করে দিতে হবে এখানে 6000। তাহলে এখানে আসতেছে কত, 39,200। ঠিক আছে, এটা এখানে ক্লোজ। এই পাশেরটা দেখি আমরা যোগ বিয়োগ করে যে এই পাশেরটা সমান আছে কি নাই। তো প্রথমে আমাদের হিসাবে ব্যাংকে আছে 40,000 টাকা, আরো নোট কালেক্ট করছে ব্যাংক 4000, 1500 টাকা আরো কালেক্ট করছে, মাইনাস 300 টাকা সার্ভিস চার্জ কাটছে, মাইনাস চেক ফেরাই দিছে 6000। তাহলে আসতেছে 39,200,
200। এতটুকু পর্যন্ত আমরা সুন্দর করে সমাধান করে দিয়েছি, এইটা থেকে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন, উভয় পাশে কখনো কখনো অ্যামাউন্ট সেম হবে না। যদি উভয় পাশে অ্যামাউন্ট সেম না হয়, উভয় পাশে যদি অ্যামাউন্ট সেম না হয় তখন কি করবেন? এই পাশে হয় কম হবে, নাহলে বেশি হবে। এই পাশে যদি অ্যামাউন্ট কম হয়ে যায়, তাহলে অ্যাডের ওইখানে সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে যত টাকা কম হবে এটা লিখে সমান করে দিবেন। যদি এই পাশে অ্যামাউন্ট বেশি হয়ে যায়, তাহলে লেসের এখানে সাসপেন্স অ্যাকাউন্ট লিখে এই উভয় পাশটা কি করে দেবেন? সমান করে দিবেন। তো এই অঙ্কটাতে যেহেতু আমাদের অঙ্কটা উভয় পাশের ব্যালেন্সগুলো মিলে গিয়েছে, তাই আমরা আর এটা করতেছি না। যখন মিলবে না যে অঙ্কগুলোতে, তখন আমরা সেটা করে দেব। ঠিক আছে? তাহলে এখানে আমরা কারেক্ট ব্যালেন্স লিখতে পারেন অথবা অ্যাডজাস্টেড ব্যালেন্স লিখতে পারেন। এখানে লিখবেন CORRECT, কারেক্ট, BALANC, কারেক্ট ব্যালেন্স। এই পাশে লিখবেন CORRECT, কারেক্ট, BALANC। তাহলে এটা রিকোয়ারমেন্ট এ গেল। রিকোয়ারমেন্ট এতে আমাদের কি প্রশ্ন করা হয়েছিল? রিকোয়ারমেন্ট এতে বলা হয়েছিল ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা সুন্দর করে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করে দিয়েছি। এখন রিকোয়ারমেন্ট বি তে আমাদের বলছে নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য বুক ব্যালেন্স। অর্থাৎ এখানে ক্যাশ বইয়ের জন্য আমাদের আবার কি করতে বলা হয়েছে? এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি বা জার্নাল এন্ট্রি করতে বলা হয়েছে। তো চলুন তাহলে আমরা শুরু করি পুনরায় এই পাশে। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আর কি রিকোয়ারমেন্ট বি, আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে বা জার্নাল এন্ট্রি করতে বলছে। তো ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে আমরা শুরু করব। আমাদের কোম্পানির নাম কি? সাদিয়া অ্যান্ড সন্স, SADIA, সাদিয়া অ্যান্ড সন্স, SON, সন্স। কি করব আমরা? অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি বা শুধু জার্নাল এন্ট্রি লিখলেও সমস্যা নাই। JOURNAL, জার্নাল, ENTRIES, জার্নাল এন্ট্রিজ। কোন সময়ের জন্য? সময়টা আমাদের দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন 30। তাহলে লিখবো ফর দ্য মান্থ অফ, MONTH, মান্থ অফ, JUNE, জুন 30। কত সাল? 2013 সাল, 2013 সালের জন্য। এখন জাবেদার ছক তো আমরা সবাই জানি, ইতিমধ্যে জাবেদা করে আসছি, এতে কোনো সমস্যা নাই। তাহলে জাবেদাটা আমরা ছকটা এভাবে সুন্দর করে টেনে দিচ্ছি। জাবেদার ছক, একটা ডেবিট দিবেন, একটা ক্রেডিট দিবেন, একটা রেফারেন্স দিবেন, সামনে একটা দিয়ে দিবেন ডেট, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। তাহলে এখানে লিখবেন প্রথমে ডেট, DAT, ডেট। তারপর এখানে লিখবেন ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস। তারপর এখানে লিখবেন রেফারেন্স। তারপর এখানে লিখবেন ডেবিটের টাকা। তারপরে এখানে লিখবেন ক্রেডিটের টাকা। এটা হচ্ছে আপনাদের মুখস্থ। এখন কোন সময়ের জন্য? এখানে JUNE, জুন 30-এর জন্য আপনারা লিখবেন। সো জাবেদাটা কি কিরকম করে করবেন আমি খুব সহজে আপনাদের বুঝাই দিচ্ছি, একদমই ইজি। জাবেদা করবেন শুধুমাত্র ক্যাশবুকের জাবেদা হয়, ব্যালেন্স বিডির জাবেদা হয় না, কারেক্ট ব্যালেন্সের জাবেদা হয় না, সাসপেন্স অ্যাকাউন্টের জাবেদা হয় না। এই তিনটা বিষয় বাদ রাখবেন। আমাদের এখানে সাসপেন্স অ্যাকাউন্ট নাই, শুধুমাত্র ব্যালেন্স বিডি আর কারেক্ট ব্যালেন্স আছে। তার মানে এই দুইটার জন্য জাবেদা হবে না। অর্থাৎ এখানে 1 2 3 4 চারটার জন্য জাবেদা হবে। চারটার জন্য জাবেদাটা খুব ইজি। দেখেন, যখন অ্যাডের এখানে আপনারা অ্যাডের এই দুইটা অ্যাডের এখানে যতগুলো ইয়া থাকবে ওইগুলোতে ডেবিট করে দিবেন আর নামটাকে ক্রেডিট করে দিবেন, শেষ। ঠিক আছে? আর এরপরে লেসের এখানে যে জাবেদাটা করবেন, নামটাকেই ডেবিট করে দিবেন, ক্যাশ ক্রেডিট করে দিবেন, এতটুকুই। যেমন প্রথমে নোট কালেক্ট করছি বা নোট রিসিভ করছি, হ্যাঁ, তাহলে এখানে আমি কি বলেছিলাম? অ্যাডের এখানে যেগুলো এন্ট্রিগুলো থাকবে এখানে ক্যাশ ডেবিট করে দিবেন। তাহলে প্রথমটার জন্য আমরা দেখেন কি লিখি, ক্যাশ ডেবিট, CASH, ক্যাশ ডেবিট কেন? কারণ আমাদের ওখানে অ্যাডের ওখানে আছে। কত টাকা ক্যাশ ডেবিট করছে? 4000 টাকা, ক্যাশ ডেবিট। নামটা হয়ে যাবে ক্রেডিট। আমাদের এখানে নাম কি আছে? নোট কালেক্টেড। নোট কালেক্টেডটাকে নোট রিসিভেবল লিখতে পারেন বা নোট কালেক্টেডও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সাধারণত এগুলো রিসিভেবল, পেয়েবল এইভাবে লিখতে হয়, এই জন্য আমরা লিখতেছি NOT, নোট রিসিভেবল, RECEIVABLE, নোট রিসিভেবল। নোট রিসিভেবলও এখানে 4000 টাকা লিখে দিবেন, খুবই ইজি। এখন এখানে ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা হচ্ছে টু RECORD, টু রেকর্ড, NOT, নোট কালেক্টেড, COLLECTED, কালেক্টেড, ADJUSTED, নোট কালেক্টেড, নোট সংগ্রহ করা হয়েছে, এটাকে কি করা হয়েছে? অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তো খুবই ইজি। এর পরবর্তীতে দেখেন কি আছে।
এর পরবর্তীতে আবারও আছে অ্যাডের এখানে থাকলেই আমরা কি করব, ক্যাশ ডেবিট করে দেব 1500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবারও জুন 30-এ আমরা CASS ক্যাশ করে দিচ্ছি 1500 টাকা ডেবিট। ঠিক আছে, কেন ক্যাশ 1500 টাকা ডেবিট, কারণ আমাদের ওখানে অ্যাডে আছে। ক্রেডিট করব কি, ক্রেডিট আছে দেখেন ইন্টারেস্ট রেভিনিউ NUE। ঠিক আছে, ইন্টারেস্ট রেভিনিউ, তাহলে ইন্টারেস্ট রেভিনিউ হিসাবে আমরা ক্রেডিট করে দেবো। তাহলে আমরা এখানে লিখব INTEREST ইন্টারেস্ট REVENUE ইন্টারেস্ট রেভিনিউ কত হাজার টাকা, 1500 টাকা। তাহলে এখানে ব্যাখ্যা লিখে দিবেন টু রেকর্ড RECORD ইন্টারেস্ট INTEREST ইন্টারেস্ট রেভিনিউ REVENUE অ্যাডজাস্টেড ADJUSTD ইন্টারেস্ট রেভিনিউ কি করা হয়েছে, অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। এরপরে দেখেন অ্যাডের এখানে আর নাই, এরপরে আছে লেসের এখানে থাকলে ক্যাশ হয়ে যাবে ক্রেডিট, তাহলে নামগুলো হয়ে যাবে ডেবিট। যেমন ব্যাংক চার্জ আছে, তাহলে ব্যাংক চার্জ হয়ে যাবে ডেবিট। তাহলে 30 তারিখে লেখেন ব্যাংক BANK ব্যাংক CHARG ব্যাংক চার্জ হয়ে যাবে ডেবিট। কত টাকা ব্যাংক চার্জ, 300 টাকা। বিপরীতে ক্যাশ হয়ে যাবে CASS ক্যাশ হয়ে যাবে ক্রেডিট, ক্যাশ হচ্ছে আমাদের 300 টাকা। তাহলে এখানে লিখবেন টু রেকর্ড RECORD টু রেকর্ড ব্যাংক BANK ব্যাংক CHARG ব্যাংক চার্জ অ্যাডজাস্টেড ADJUSTD। ঠিক আছে, এই এন্ট্রিটাও শেষ। এরপরে আবার দেখেন লেসের এখানে আছে, লেস থাকলে কি হয়ে যাবে, নামটা হয়ে যাবে ডেবিট। এখন NSF চেকের বিপরীত নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আপনারা এখানে লিখবেন NSF চেক NSFCHEQUE NSF চেককে আমরা ACCOUNT অ্যাকাউন্ট RECE অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবেও লিখতে পারি। সো আপনারা NSF চেক লেখেন বা অ্যাকাউন্ট রিসিভেবল লেখেন, যেটা লেখেন কোনো সমস্যা নেই, 6000 টাকা আপনারা এখানে লিখে দিতে পারবেন। এর বিপরীতে ক্যাশ ক্রেডিট করে দিবেন, কেন, কারণ লেসে আছে, তাহলে CASS ক্যাশ ক্রেডিট হয়ে যাবে আমাদের 6000 টাকা। তাহলে এখানে ব্যাখ্যা হিসেবে লিখতে পারেন টু রেকর্ড RECORD টু রেকর্ড NSF চেক CHEQUE NSF চেক অ্যাডজাস্টেড ADJUSTED NSF চেক কি করা হয়েছে, অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তো এভাবেই আপনারা সম্পূর্ণ বইটাই যদি চান আমাদের কাছে পড়বেন, তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। আমাদের এটা হচ্ছে ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের গ্রুপে ঢুকতে পারেন। এছাড়াও এটা আমাদের চ্যানেল, চাইলে চ্যানেলে ঢুকতে পারেন। আমি আপনাদের একটু আমাদের প্রাইভেট গ্রুপটা সম্পর্কে ভিজিট করায় নিয়ে আসি, যেন আপনারা বুঝতে পারেন যে আমাদের প্রাইভেট গ্রুপে কিভাবে ক্লাস নেওয়া হয় এবং প্রাইভেট গ্রুপে কি কি ফ্যাসিলিটিস পাবেন। সো এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, এটা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ। এটা এই মুহূর্তে 43 জন শিক্ষার্থী এই ব্যাচে আছে। এই মুহূর্তে 2024-25-এর ব্যাচ রানিং চলতেছে। এখানে আমাদের বর্তমানে লাইভ ক্লাস চলছে, আপনারা চাইলে আপনারাও এই ক্লাসে যুক্ত হতে পারেন। ইতিমধ্যে 28 মিনিট আগে আমরা সপ্তম ক্লাস নিয়েছি, এর আগে প্রায় 37 মিনিট আগে ষষ্ঠ ক্লাস নিয়েছি সুন্দর করে, পঞ্চম ক্লাস আছে এখানে 1 ঘন্টা আগে পঞ্চম ক্লাস নেওয়া হয়েছে। এভাবেই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে ব্যাচের মাধ্যমে প্রোভাইড করাচ্ছি, আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। এটা আমাদের প্রাইভেট ব্যাচ। এইখানে ক্লাস করতে হলে শুধুমাত্র আপনাকে নামমাত্র ফি পেমেন্ট করে ঢুকতে হবে, এখানে বাইরের কেউ ক্লাস করতে পারবে না, শুধুমাত্র আমাদের প্রাইভেট শিক্ষার্থীরাই এখানে ক্লাস করতে পারবে, যেন তাদের বিষয়টাকে খেয়াল রাখা হয়। আপনাদের পরীক্ষার পূর্বে শর্ট সাজেশন, বিভিন্ন টেকনিক সহ অন্যান্য যা যাবতীয় লাগে, যেমন এখানে সবগুলো চ্যাপ্টার সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে, দেখেন দ্বিতীয় থেকে একদম সপ্তম চ্যাপ্টার পর্যন্ত আছে। বর্তমানে তো অষ্টম চ্যাপ্টার চলতেছে, ওটা শেষ হলে এটাও এখানে দিয়ে দেওয়া হবে লিস্ট ডাউন করে, এরপরে পরবর্তী চ্যাপ্টারগুলোও এখানে দেওয়া হবে। সো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। এছাড়াও আমাদের ফ্রি ক্লাসগুলো এবং অন্যান্য ক্লাসগুলো আমাদের এই গ্রুপে পেয়ে যাবেন।
ইনশাল্লাহ আপনারা এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আপনাদের জন্য, আপনার পড়াশোনার জন্য এবং অন্যান্য আনুষঙ্গিক অনেক বিষয়ের জন্য খুবই হেল্পফুল হবে। আপনাদের সর্বাত্মক সহযোগিতা করাই আমাদের মেইন লক্ষ্য। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। আর এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, যাদের এই ক্লাসটা প্রয়োজন রয়েছে তারাও যেন দেখে উপকৃত হতে পারে। সো আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করব, শুরু করব হচ্ছে ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে, এরপর টাইটেল লিখবো, এরপর সময় দিব, ব্যাংকের বইয়ের হিসাব প্রথমে লিখবো, তারপরে আমাদের ক্যাশ বইয়ের হিসাব লিখবো, এরপর জাবেদা করব শুধুমাত্র আমাদের ক্যাশ বইয়েরটা, অ্যাডের ওখানে অ্যামাউন্টগুলো ডেবিট করব, নামগুলো ক্রেডিট করব, আর লেসের ওখানে নামগুলো ডেবিট করব, অ্যামাউন্টগুলো ক্রেডিট করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।